হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোরা যারা যারা কোয়ান্টামের লেকচার সিরিজ ফলো করতেছিস, তোরা জানিস লাস্ট লেকচারটা খুবই আমাদের একটা ইম্পর্টেন্ট লেকচার ছিল, যেখানে আমরা রেডিয়েশনের ব্ল্যাক বডি কার্ভকে, এক্সপেরিমেন্টাল কার্ভকে প্লাঙ্কের হাইপোথিসিস দ্বারা এক্সপ্লেন করছিলাম। এই প্লাঙ্কের হাইপোথিসিস দ্বারা এক্সপ্লেন করতে গিয়ে দেখলাম ব্ল্যাক বডি কার্ভের যে হায়ার অর্ডার ওয়েভলেন্থ এবং লোয়ার অর্ডার ওয়েভলেন্থ দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ভেরিফাই করতে পারছিলাম। এই যে রেডিয়েশন কার্ভ ছিল, সেই রেডিয়েশন কার্ভ কে অ্যানালাইসিস করার জন্য কিন্তু অনেকদিন ধরে আমরা ট্রাই করতেছিলাম। তার মধ্যে একটা ছিল ওয়াইন্স রেডিয়েশন ল। ওয়াইন্স রেডিয়েশন ল কিছু অ্যাজাম্পশন ধরছিল এবং তার উপর ভিত্তি করে যখন এক্সপ্লেন করতে গেল, সেটা আমাদের যে ব্ল্যাক বডি কার্ভ ছিল, সেই ব্ল্যাক বডি কার্ভের শুধুমাত্র লোয়ার ওয়েভলেন্থকেই এক্সপ্লেন করতে পারছিল, হায়ার ওয়েভলেন্থকে, হায়ার অর্ডার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারছিল না। পরবর্তীতে রেলে জিন্স আসলো। রেলে জিন্স এসে নতুন ধরনের কিছু অ্যাজাম্পশন নিল এবং অ্যাজাম্পশন নেওয়ার পর যখন এক্সপ্লেন করতে গেল, এক্সপ্লেন করতে যাওয়ার পর হচ্ছে সেটা হায়ার অর্ডার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারছিল এক্সপেরিমেন্টাল কার্ভে, কিন্তু সেটা লোয়ার অর্ডার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারছিল না। পরবর্তীতে প্লাঙ্কস আসলো। প্লাঙ্কস আসে রেলে জিন্স রয়ের যে অ্যাজাম্পশন গুলো ছিল, সেই অ্যাজাম্পশন গুলোই নিল, সঙ্গে সঙ্গে এনার্জিকে ডিসক্রিট হিসেবে কনসিডার করলো। এনার্জিকে ডিসক্রিট হিসেবে কনসিডার করার পর একটা নতুন ল পাইলাম, সেটা যেটাকে আমরা বলি প্লাঙ্কসের রেডিয়েশন ল। এই প্লাঙ্কসের রেডিয়েশন ল দ্বারা যখন এক্সপ্লেন করতে গেলাম, তখন দেখলাম যে ব্ল্যাক বডি কার্ভের হায়ার অর্ডার ওয়েভলেন্থ এবং লোয়ার অর্ডার ওয়েভলেন্থ দুটাকেই আমরা ইজিলি এক্সপ্লেন করতে পারছি। সো এখন কোশ্চেন আসে যে ওয়াইন্সের ল আর যে আমাদের রেলে জিন্স ল পড়াশোনা করছিলাম, তারা কি একদম ভুল ছিল? অ্যান্সার হচ্ছে না। এই যে হায়ার অর্ডার ওয়েভলেন্থের ক্ষেত্রে রেলে জিন্স ল ঠিক থাকবে এবং লোয়ার অর্ডার ওয়েভলেন্থের ক্ষেত্রে কিন্তু ওয়াইন্স ল ভেরিফাই করতে পারছিল, কিন্তু কমপ্লিটলি ভেরিফাই করার জন্য আমাদেরকে এসলো প্লাঙ্কস রেডিয়েশন ল। তাহলে আমরা সেই জিনিসটা তো আমরা এখান থেকে এক্সপ্লেন করতেই পারি। দ্যাট ইজ আমরা প্লাঙ্কসের রেডিয়েশন ল থেকে আমরা কিন্তু বাকি যে কার্ভটা ছিল, যেমন ওয়াইন্স লকে আমরা লোয়ার অর্ডার ওয়েভলেন্থের জন্য এক্সপ্লেন করতে পারি, আবার হায়ার অর্ডার ওয়েভলেন্থের জন্য রেলে জিন্স লকে এক্সপ্লেন করতে পারি। সঙ্গে সঙ্গে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ থেকে আরো কিছু ল পাইছিলাম, যেমন স্টিফেন্স ল পাইছিলাম, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল পাইছিলাম। এই ল গুলাকেও এইখানে আমরা কি করবো হচ্ছে এক এক করে প্রুফ করবো প্লাঙ্কসের রেডিয়েশন ল থেকে। চল তাহলে আমরা প্লাঙ্কসের রেডিয়েশন ল থেকে সুন্দর সুন্দর আমরা কিছু আগে যে ল গুলা পড়ছিলাম সেই ল গুলাকে এক্সপ্লেন করি। তোদের একটা জিনিস বলি, মেন টার্গেট কি ছিল? আমাদের ব্ল্যাক বডি এক্সপেরিমেন্টাল কার্ভকে এক্সপ্লেন করার জন্য আমাদের বিভিন্ন প্রপার্টিস ছিল। সেই প্রপার্টিস গুলো তোদের লেখাইছি। সেই প্রপার্টিস গুলোই আজকে কি করবো, আবার হচ্ছে যে প্লাঙ্কসের হাইপোথিসিস ছিল এবং সেখান থেকে যে প্লাঙ্কসের আমরা রেডিয়েশন ল পেলাম, এই রেডিয়েশন ল থেকে আমরা সম্পূর্ণ জিনিসগুলোকে এক্সপ্লেন করবো এক এক করে। ওকে, তাহলে লেখে নে। এতক্ষণ একটু লাইট কম ছিল। ওকে, আমার এখানে লাইট কম দেওয়া ছিল। যাই হোক, স্টার্ট করি। প্লাঙ্কসের রেডিয়েশন ল কি ছিল বলতো? প্লাঙ্কস রেডিয়েশন ল একবার লেখে নেই তোদের। প্লাঙ্কস রেডিয়েশন ল একটা হচ্ছে ইন টার্মস অফ ওয়েভলেন্থ আর ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি কি পাইছিলাম হচ্ছে 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 ইন্টু ডি নিউ। ইন টার্মস অফ এটা কি গেল হচ্ছে প্লাঙ্কস রেডিয়েশন ল ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। আর ইন টার্মস অফ ওয়েভলেন্থ সেটাও আমরা লাস্টের দিন ক্যালকুলেশন করছিলাম। ইন টার্মস অফ ওয়েভলেন্থ এটা পাইছিলাম 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটি মাইনাস 1। ওকে, এটা ছিল ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ক্লিয়ার? এবার আমরা প্লাঙ্কসের রেডিয়েশন ল থেকে বিভিন্ন ল গুলাকে এক্সপ্লেন করব। প্রথমে তো হচ্ছে ওয়াইন্স লকে এক্সপ্লেন করার চেষ্টা করি। সো কেস 1, ওয়াইন্স ল আমরা জানি হচ্ছে কি আসবে, লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে আসবে। তাহলে লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা চেষ্টা করি এট লোয়ার ওয়েভলেন্থ। তাহলে লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে কি হবে দেখতো, ল্যামডা কেটি লেস দেন ইকুয়াল টু এইচসি হবে। তার মানে এখান থেকে বলতে পারি ল্যামডা কেটি বাই এইচসি, বা উল্টাটা বলতে পারি যে হ্যাঁ এটার ভ্যালু কি হচ্ছে, ল্যামডা কেটির ভ্যালু কি হচ্ছে এইচসি থেকে অনেক অনেক কম, কারণ আমরা লোয়ার ওয়েভলেন্থ নিলাম। দ্যাট ইজ এখান থেকে বলতে পারি আমরা যে এইচসি বাই ল্যামডা কেটি, এইচসি বাই ল্যামডা কেটি। তাহলে এইচসি বাই ল্যামডা কেটির ভ্যালু কি হচ্ছে একের থেকে অনেক অনেক বড়। যদি একের থেকে অনেক বড় হয়, সো এখান থেকে বলতে পারি ই টু দি পাওয়ার এইচসি বাই ল্যামডা কেটি। দেখ এটার ভ্যালু একের থেকে অনেক অনেক
বেশি তাহলে ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার পাওয়ার আরো বেশি হবে, তার মানে এটা হচ্ছে একের থেকে অনেক অনেক বড় বলতে পারি। সো এখান থেকে কি লিখতে পারি আমি, ফ্রম ইকুয়েশন 2 দ্যাট ইজ প্ল্যাঙ্কস ল, প্ল্যাঙ্কস ল থেকে কি বলতে পারি আমি, ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 8 পাই এইচসি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 উপরে ডি ল্যামডা নিচে। দেখ ই টু দি পাওয়ার এইচসি বাই ল্যামডা কিটি এটার ভ্যালু অনেক অনেক বেশি কার থেকে, 1 এর থেকে, তাহলে 1 কে কি করতে পারি, এটার রেসপেক্টে নেগলেক্ট করতে পারি, তাহলে 1 কে নেগলেক্ট করলে এটা আসবে এইচসি বাই ল্যামডা কেটি। ওকে, সো এখান থেকে এটা আসলো, তাহলে আসলো ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 8 পাই এইচসি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস এইচসি বাই কে ল্যামডা টি ইন্টু ডি ল্যামডা। এটাকে একটু সাজায় লিখি, তাহলে হচ্ছে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ল্যামডা টি ইন্টু ডি ল্যামডা, where a equal to 8 পাই এইচ সি একটা কনস্ট্যান্ট ধরলাম, এগুলো তো সব একটা কনস্ট্যান্ট, অ্যান্ড স্মল এ ইকুয়াল টু এইচ সি বাই কে, এগুলো কনস্ট্যান্ট, কারণটা এইচ আমরা জানি হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি ভেলোসিটি অফ লাইট, এইচ সি এটাও কনস্ট্যান্ট, কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক, তাহলে সবকিছুই কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা কি ছিল, এটাই কি ছিল, ওয়াইন্স ল ছিল না। সো আমরা দেখলাম যে যখনই আমরা লোয়ার ওয়েভলেন্থ কনসিডার করলাম, লোয়ার ওয়েভলেন্থে আমাদের প্ল্যাঙ্কস ল রিডিউস হয়ে কি আসতেছে, ওয়াইন্স ল এ আসতেছে। দ্যাট ইজ আমরা যে ওয়াইন্স রেডিয়েশন লটা পড়ছিলাম সেটা কিন্তু ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু শুধুমাত্র লোয়ার ওয়েভলেন্থের জন্যই ঠিক আছে, এটা হায়ার ওয়েভলেন্থের জন্য এটা কাজ করবে না। ক্লিয়ার হচ্ছে, এটা জিনিস মাথায় রাখিস। হুইচ ইজ ওয়াইন্স রেডিয়েশন law, therefore its work only for, it works only for low wavelength। ওকে, লো ওয়েভলেন্থের জন্য ঠিক আছে। এবার আমরা কেস 2 করতেছি, কেস 2 কি হবে হচ্ছে হায়ার ওয়েভলেন্থের জন্য দেখি। ওকে, at higher wavelength, হাই ল্যামডার ক্ষেত্রে কি হবে, ল্যামডা কেটি এটার ভ্যালু কি হবে, এইচ সি থেকে বেশি হবে হাই ল্যামডার ক্ষেত্রে, দ্যাট ইজ এইচ সি বাই ল্যামডা কেটি। ওকে, এইচ সি বাই ল্যামডা কেটি, দ্যাট ইজ এইচ সি বাই ল্যামডা কেটির ভ্যালু কি হচ্ছে 1 এর থেকে ভেরি ভেরি স্মল, 1 এর থেকে যখন ভেরি ভেরি স্মল হচ্ছে তাহলে কি বলতে পারি, এটা ভালো করে লিখি, এমন করে লিখি তোদের সুবিধা হবে। এইচ সি বাই কেটি ভেরি ভেরি স্মল কত হচ্ছে 1, এটার ভ্যালু অনেক ছোট হচ্ছে, দ্যাট ইজ এইটাকে কি, এই যে ফ্রম ইকুয়েশন 2 থেকে লিখতে পারি, ফ্রম ইকুয়েশন 2, এটা দেখতো এই এইচ সি বাই ল্যামডা কেটি যদি 1 এর থেকে অনেক ছোট হয় ওটাকে এক্সপোনেনশিয়াল সিরিজে আমরা ভাঙতে পারি। সো এক্সপোনেনশিয়াল সিরিজে আমরা ভেঙে দিচ্ছি, তাহলে ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল সিরিজে ভাঙতেছি 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা, এক্সপোনেনশিয়াল সিরিজে ভাঙতেছি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 হয়, তাহলে এক্স মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা কেটি, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। দেখ এইচ সি বাই ল্যামডা কেটি এটার ভ্যালু এমনি অনেক ছোট, তারপরের যে টার্মটা নেব সেটা হচ্ছে এটা স্কোয়ারের টার্ম আসবে, তাহলে ছোট স্কোয়ার আরো ছোট হবে, তাহলে ওগুলা প্রায় নেগলেক্টিং হয়ে যাবে, এগুলা টার্ম নেগলেক্টিং হবে, -1, -1টা কিসের জন্য, এই যে -1টা আছে। ওকে, তাহলে এটা এক্সপোনেনশিয়াল সিরিজ গেল, আর সঙ্গে সঙ্গে এটা কি আছে হচ্ছে -1 আছে। ক্লিয়ার হচ্ছে, সো এখান থেকে আমরা পাচ্ছি ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই, এখানে 1 আর 1 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এইচ সি বাই ল্যামডা
KT. Higher order neglected. Higher order term neglected. ওকে, হায়ার অর্ডার যতগুলো অর্থাৎ এক্সপোনেনশিয়াল সিরিজে পরের বার x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 তারপরে x কিউব বাই ওগুলো টার্ম আমি নেগলেক্ট করে দিছি। সো এখান থেকে কি হবে, HC কেটে যাবে, তাহলে একটা ল্যামডা কাটবে 4 আসবে। সো এখান থেকে আসবে হচ্ছে ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 8 পাই কে টি 8 পাই কে টি ডি ল্যামডা বাই ল্যামডা টু দি পাওয়ার 4। ওকে, এটা আসলো। এটাই কি ছিল, র্যালে-জিন্স ল ছিল। এটা হচ্ছে র্যালে-জিন্স ল ছিল। হইছিস র্যালে জিন্স ল। ওকে, র্যালে জিন্স ল ছিল। সো এইখানেও দেখলাম আমরা যখন ওয়েভ লেন্থকে কি নিলাম হচ্ছে হায়ার অর্ডার ওয়েভ লেন্থ নিলাম, হায়ার অর্ডার ওয়েভ লেন্থ নেওয়ার সঙ্গে সঙ্গে প্লাঙ্কস ল রিডিউস হয় কি আসলো হচ্ছে র্যালে জিন্স ল দিল। দ্যাট ইজ র্যালে জিন্স লও ঠিক ছিল, কিন্তু ওটা শুধুমাত্র হায়ার ওয়েভ লেন্থের জন্যই ঠিক ছিল। যেখানে প্লাঙ্কস দাদা খুবই ভালো, প্লাঙ্কস দাদা হায়ার লোয়ার মিডিল সব ওয়েভ লেন্থের জন্য কি আছে একদম স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, প্লাঙ্ক হাইপোথিসিস আমাদের ব্ল্যাকবডি কার্ভকে এক্সপেরিমেন্ট করতে সফল হলো, যেখানে র্যালে জিন্স আর যে আমাদের কি ছিল ওয়ান ছিল সেটা কিন্তু পারলো না। ওকে, সো প্লাঙ্কসের যেগুলো অ্যাজাম্পশন ছিল সেগুলো একদম কারেক্ট অ্যাজাম্পশন। এবার এইখান থেকে আমি একটা ছোট্ট কনসেপ্ট শেখাই। এই যে র্যালে জিন্স ল পাইলাম, এটাকে কি করি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিতে আমি কনভার্ট করি, তারপরে একটা সুন্দর একটা কনসেপ্ট আসবে, দেখ ভালো করে। ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি হবে, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। তাহলে ডি ল্যামডা ইকুয়াল টু কত হবে, ডি ল্যামডা ইকুয়াল টু মাইনাস সি বাই নিউ স্কয়ার ইন্টু ডি নিউ। তাহলে এটা আসলো, তাহলে হচ্ছে ল্যামডা মাইনাস সি বাই নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা তার স্কয়ার ইন্টু ডি নিউ। ডি ল্যামডা ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার বাই সি ইন্টু ডি নিউ। একটা সি কেটে যাবে, এটা আসবে। সো এটা কি হবে, ইউ ডি নিউ, কারণটা ফ্রিকোয়েন্সির টার্মে লিখতেছি, তাহলে হচ্ছে 8 পাই কে টি বাই ল্যামডা টু দি পাওয়ার 4, আর এটা কত আসছে হচ্ছে ল্যামডা স্কোয়ার বাই সি ইন্টু ডি নিউ। মাইনাস নেব না কেন, আমি অনেকবার এটা বলছি। তাহলে এটা কত আসবে ল্যামডা স্কোয়ার, তাহলে ইউ নিউ ডি নিউ ইকুয়াল টু 8 পাই কে টি ল্যামডা স্কোয়ার, ল্যামডা মানে হচ্ছে আমাদের যেহেতু নিউ এর টার্মে নিয়ে যেতে লাগবে, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ তার স্কোয়ার ইন্টু 1 বাই সি ইন্টু ডি নিউ। তাহলে কি হচ্ছে সি কিউব আসবে হচ্ছে 8 পাই কে টি বাই হচ্ছে 8 বাই কে টি নিউ স্কোয়ার ইন্টু সি কিউব ডি নিউ। এটা আসলো। ওকে, দ্যাট ইজ এবারটা লেখছিস না। এই জিনিসটা একটু লক্ষ্য কর, 8 পাই কে at a particular temperature T C all are constant। তার মানে কি বলতে পারি, এনার্জি ডেন্সিটি ডিপেন্ড proportional to the nu square, that is at a particular temperature energy density proportional to the nu square। তার মানে এইখান থেকে কি বলতে পারি, যত আমাদের নিউ ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে থাকবে আমাদের এনার্জি ডেন্সিটিও ইনক্রিজ করতে থাকবে। তাহলে বলতো যদি আমরা ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট নিয়ে নেই, এনার্জি ডেন্সিটিও কত হবে, ইনফাইনাইট হবে এই এক্সপ্রেশন অনুযায়ী। কিন্তু বাস্তবে এনার্জি ডেন্সিটি ইনফিনিট হতে পারে, অ্যান্সার হচ্ছে না। তার মানে র্যালে জিন্স ল এর এটাও একটা কি ছিল, লিমিটেশন ছিল। দ্যাট ইজ লিমিটেশন কিটা, র্যালে জিন্স ল ইনফাইনিটিতে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ইনফিনিটিতেও
কিন্তু কি করতে পারবে না, এক্সপ্লেন করতে পারবে না। এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী আমাদের এমন দাঁড়াচ্ছে রেলেজেন্স ল যে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিতে এনার্জি ডেন্সিটি ইনফাইনাইট হচ্ছে, যেটা কিন্তু পসিবল না। দ্যাট ইজ এটা একটা রেলেজেন্স ল এর লিমিটেশন। যেহেতু ইনফাইনিটিতে এনার্জি ডেন্সিটি ইনফিনিট হচ্ছে, যেটা পসিবল না, তার জন্য এটাকে কি বলি আমরা, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফিক। আল্ট্রাভায়োলেট কিসের জন্য, কারণ নিউ যত ইনক্রিজ করতে থাকে অত আমরা ইউভি রিজিয়নে যাই, ওই জন্য নাম আসলো আল্ট্রাভায়োলেট। আর যেহেতু মিলতে পারছে না তার জন্য ক্যাটাস্ট্রফিক। ওকে, তাহলে এখান থেকে আমরা কিসের কনসেপ্ট পাইলাম, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফিকের কনসেপ্ট পাইলাম। ওকে, মাথায় রাখবি, তাহলে এটা মেলাইতে পারছে না। আমাদের যদি প্লাঙ্কস ল দেখিস, প্লাঙ্কস ল ক্ষেত্রে কিন্তু এক্সপোনেনশিয়াল যখনই তোরা হচ্ছে টার্মটা দেখবি, এটা এমন ছিল, ইউ নিউ ডি নিউ, একটা সুন্দর জিনিস বলি তোদের, 8 পাই এইচ নিউ কিউব বাই হচ্ছে সি কিউব ই টু দি পাওয়ার এইচ নিউ বাই হচ্ছে কেটি মাইনাস 1 ইন্টু ডি নিউ, এমন ছিল না। প্লাঙ্কস ল এর ক্ষেত্রে দেখ কি হচ্ছে, যখন হায়ার ফ্রিকোয়েন্সি নিচ্ছিলি, হায়ার ফ্রিকোয়েন্সিতে এক্সপোনেনশিয়াল টার্মটা ডমিনেট হচ্ছিল, এক্সপোনেনশিয়ালটা ডমিনেট হচ্ছে, আর এটা নিচে ছিল, তার জন্য এটা কিন্তু এক্সপ্লেন করতে পারে ইনফিনিট ফ্রিকোয়েন্সির জন্য। কিন্তু রেলেজেন্স ল, যে এটা হচ্ছে রেলেজেন্স ল বা আছে এটা রেলেজেন্স ল, এই রেলেজেন্স ল কিন্তু ইনফিনিট ফ্রিকোয়েন্সির জন্য এক্সপ্লেন করতে পারবে না। এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফিক। ওকে, মাথায় রাখিস। এই জন্য প্লাঙ্কস লতে কত দিক থেকে সুবিধা, রেলেজেন্স ল তো কি করতে পারলো না, লোয়ার ওয়েভলেন্থকে তো এক্সপ্লেন করতে পারলো না, হায়ার ওয়েভলেন্থেরও হায়ার ফ্রিকোয়েন্সিরও সেটা হচ্ছে হাইকে এক্সপ্লেন করতে পারলো না, অর্থাৎ ইনফিনিটকে এক্সপ্লেন করতে পারলো না। তাহলে এখান থেকে কি বলতে পারি, যে ইফ নিউ টেন্ডস টু ইনফাইনিট, দেন এনার্জি ডেন্সিটি u nu tends to infinite. Okay, which is not possible, okay, so it is known as uv catastrophic, uv catastrophe. Okay, that was a drawback of Rayleigh's law. Okay, ক্লিয়ার? এটা তাহলে একটা রেলেজেন্স ল এর ড্রব্যাক হলো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি লাস্টের দিন যেটা করাইছিলাম সেটা এখানে লিখে রেখি, যে কোনো কোয়ান্টাম মেকানিক্স এর এক্সপ্রেশন থেকে যখনই আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এর এক্সপ্রেশনে যাই বা যেতে চাই, তখন আমাদের কি করতে লাগবে, এইচ টেন্ডস টু 0 করতে লাগবে, অর্থাৎ প্লাঙ্কস কনস্ট্যান্ট টেন্ডস টু 0 করতে লাগবে। সেটাও আমি এখানে লেখাই দিতে চাচ্ছি। ইফ এইচ টেন্ডস টু 0 ইজ এ লিমিট ফ্রম h tends to 0 is a limit from quantum mechanics to classical mechanics. ক্লিয়ার হলো? সো আমরা প্লাঙ্কস ল থেকে লোয়ার ওয়েভলেন্থের জন্য ওয়াইন্স লকে দেখাইলাম, হায়ার ওয়েভলেন্থের জন্য রেলেজেন্স লকে দেখাইলাম। এবার সেখান থেকে রেলেজেন্স ল এর আরো একটা ড্রব্যাক বের করলাম, যে যখন হচ্ছে ইনফিনিট ফ্রিকোয়েন্সিতে রেলেজেন্স ল কাজ করতেছে না, যেহেতু কাজ করতেছে না তার জন্য ওটাকে কি বললাম, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ওকে, এবার আমাদের কার্ভকে এক্সপ্লেন করার জন্য যখন ব্ল্যাকবোর্ডে কার্ভ লিখছিলাম আমরা, এক্সপেরিমেন্টাল কার্ভটা, সেটার মধ্যে আরো কিছু প্রপার্টিস লিখছিলাম না, যেমন হচ্ছে স্টিফেন্স ল। স্টিফেন্স লর ক্ষেত্রে কি পড়ছিলাম আমরা, স্টিফেন্স লর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছিলাম, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ইনক্রিজ হচ্ছিল, পড়ছিলাম না স্টিফেন্স লতে, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ইনক্রিজ করতেছিল। দ্যাট ইজ যে টোটাল এনার্জি, এরিয়া আন্ডার দ্য কার্ভ কি রিপ্রেজেন্ট করতো, টোটাল এনার্জি কি হচ্ছে টি এর উপর ডিপেন্ড করছিল, এবং আমরা বলছিলাম সেটা হচ্ছে টি টু দি পাওয়ার 4 এর প্রপোর্শনাল। স্টিফেন্স ল এটা ছিল না, যে টোটাল এনার্জি ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার কত হচ্ছে, টি টু দি পাওয়ার 4, এটা ছিল। ওকে, তাহলে সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4 অর্থাৎ টি টু দি পাওয়ার 4 এর প্রপোর্শনাল, এটাকে এখন প্রুভ করব এখানে। এবার দেখ, যেহেতু আমাদের কি করতে লাগবে, টোটাল এনার্জি বের করতে লাগবে,
টোটাল এনার্জি বের করার জন্য আমরা অলওয়েজ কি করবো হচ্ছে যে এনার্জি ডেন্সিটি পাইছি সেটাকে ইন্টিগ্রেশন করতে লাগবে। কারণ এনার্জি ডেন্সিটি আমরা কি করি একটা পার্টিকুলার ওয়েভলেন্থ রেঞ্জে বা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জে পাই, দ্যাট ইজ ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা, অর্থাৎ ডি ল্যামডার জন্য পাইছিলাম আমি তোদের দেখাইছিলাম। আর যদি ফ্রিকোয়েন্সি বলিস তাহলে নিউ টু নিউ প্লাস ডি নিউ, অর্থাৎ পার্টিকুলার একটা ছোট্ট একটু রেঞ্জের মধ্যে পাস। কিন্তু যখনই তুই হচ্ছে ইনফিনিট মানে টোটাল এনার্জি চাস, তার মানে কি করবি জিরো থেকে ইনফিনিট অব্দি পুরোটার জন্য কি করব আমরা ইন্টিগ্রেশন করব। তো স্টিফেন্স ল যেহেতু এরিয়া আন্ডার দ্য কার্ভকে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের টোটাল এনার্জি বের করার জন্য এখন ইন্টিগ্রেশন করতে লাগবে। চলো কেস 3 আমরা তাহলে ইন্টিগ্রেশন করি। কেস 3 তাহলে ব্ল্যাকবোর্ডে কার্ভ থেকে কত কি আমরা বের করতেছি। টোটাল এনার্জি ডেন্সিটি, টোটাল এনার্জি ডেন্সিটি U ইকুয়াল টু টোটাল এনার্জি ডেন্সিটি U ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তোরা কিসের রেসপেক্টে করতে চাস? যদি কেউ মাথায় রাখিস যে যদি ল্যামডার রেসপেক্টে করতে পারিস তবুও করতে পাবি, যদি কেউ ফ্রিকোয়েন্সি রেসপেক্টে করতে চাস তবুও পাবি। দুটার লিমিট 0 থেকে ইনফিনিটি, তোরা যেটা ইচ্ছা ওটার রেসপেক্টে করতে পারিস। ওকে, U ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। আমি ফ্রিকোয়েন্সি রেসপেক্টটা করে দিলাম। ওকে, চল এখন এটার কি করব ইন্টিগ্রেশন করব। সুন্দর একটা কনস্ট্যান্ট গুলা বাইরে বের করে নে। ইউ ইকুয়াল টু 8 পাই এইচ বাই সি কিউব 0 থেকে ইনফিনিটি নিউ কিউব ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। ওকে, এগুলা ছিল কনস্ট্যান্ট। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, লেট এইচ নিউ বাই কেটি এটাকে এক্স ধরলাম। ওকে, দ্যাট ইজ এখান থেকে পাইলাম নিউ ইকুয়াল টু কেটি বাই এইচ ইন্টু এক্স, দ্যাট ইজ ডি নিউ ইকুয়াল টু কেটি বাই এইচ ইন্টু কে মানে কে বি, কিন্তু ওকে বোলসম্যান কনস্ট্যান্ট আমি কে বি অনেক জায়গাতে ইউজ করছিলাম, বারবার কে বি লিখতেছি না, কে ইউজ করতেছি, ইন্টু কত হচ্ছে ডিএক্স। সো লিমিটও দেখতে পাচ্ছি 0 এক্স যখন ইনফিনিটি নিউ ইকুয়াল টু 0 বসাবো এক্স এর ভ্যালু 0, যখন নিউ ইকুয়াল টু ইনফিনিট বসাবো এক্স এর ভ্যালু ইনফিনিট, তাহলে লিমিট তো সেমই থাকবে। তাহলে কি করবো হচ্ছে ইউ ইকুয়াল টু 8 পাই এইচ বাই সি কিউব 0 থেকে ইনফিনিট নিউ কিউব মানে হচ্ছে কেটি বাই এইচ ইন্টু এক্স তার হচ্ছে কিউব, এক্স তার কিউব, আর হচ্ছে ডি নিউ মানে এটা ডি নিউ মানে হচ্ছে কেটি বাই এইচ ইন্টু ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। সো ইউ ইকুয়াল টু 8 পাই এইচ বাই সি কিউব ইন্টু এটা আসবে হচ্ছে কেটি বাই এইচ তার 4 ইন্টু 0 থেকে ইনফিনিট এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। সো এখান থেকে আসলো হচ্ছে ইউ ইকুয়াল টু 8 পাই এইচ বাই সি কিউব কেটি টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এইচ টু দি পাওয়ার 4 0 থেকে ইনফিনিটি। শোন, 0 থেকে ইনফিনিটি এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এইটাকে সলভ করার একটা নিয়ম আছে। এটার সলিউশন যেটি একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, এটার অ্যান্সার আমি ডাইরেক্ট লেখাচ্ছি, তোরা যারা যারা সলভ করতে চাস করতে পারিস, বা কমেন্ট সেকশনে লিখিস তোরা, বা আমার জিমেলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করিস, আমি তোদের এটার ক্যালকুলেশন করতে চাইলে আমি ক্যালকুলেশন দিয়েও দেবো। এটার ক্যালকুলেশন কেমন করে করতে লাগে শোন, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে লাগে, তারপরে হচ্ছে কমপ্লেক্স যে কনজুগেটের ফর্ম আছে, তোরা কমপ্লেক্সের ইন্টিগ্রেশন করছিস না, সেই কমপ্লেক্সের ইন্টিগ্রেশন এখানে করতে লাগে। ওকে, কমপ্লেক্সের ইন্টিগ্রেশনের যে রেসিডিউ থিওরেম ছিল না, এমন করে জেড কে আলাদা করে নিতি, সেখানে রেসিডিউ থিওরেম ইউজ করলে এটার অ্যান্সার চলে আসে। এটার অ্যান্সার আসে হচ্ছে পাই টু দি পাওয়ার 4/15। আমি ডাইরেক্ট অ্যান্সার লিখতেছি। ওকে, তাহলে এই যে টার্মটা আছে এই টার্মটার অ্যান্সার আমি লিখলাম, এই টার্মটার অ্যান্সার পাই টু দি পাওয়ার 4/15। আবার বলতেছি এটা কি করবি, ইন্টিগ্রেশন বাই পার্টস করবি, তারপরে হচ্ছে কমপ্লেক্সের রেসিডিউ থিওরেম ইউজ করে দিবি, রেসিডিউ থিওরেম ইউজ করলে এটা চলে আসে। বেশি কঠিন না, এটা সিম্পল জিনিস, বাট স্ট্যান্ডার্ড রেজাল্ট এটার হচ্ছে অ্যান্সার কত আসে, এইটুক পার্টের অ্যান্সার এটা আসে। ওকে, সো এখান থেকে হচ্ছে কেটে গেল, তাহলে ইউ ইকুয়াল টু পাচ্ছি 8 পাই বাই
সি কিউব এইচ কিউব কে টি টু দি পাওয়ার 4 ল্যামডা টু দি পাওয়ার কত হচ্ছে 4 বাই হচ্ছে 15। ওকে, এবার তোরা যদি দেখিস এইটা আমাদের কি আছে, এটা কি বললাম টোটাল এনার্জি পাইলাম। টোটাল এনার্জি কোথায় পাইলাম? টোটাল এনার্জি যদি দেখি জিরো থেকে ইনফিনিট রেঞ্জের মধ্যে পাচ্ছি। জিরো থেকে ইনফিনিট রেঞ্জ মানে কি? সাপোজ জিরো থেকে ইনফিনিট রেঞ্জ যদি ধরিস, একটা সাপোজ একটা স্ফেয়ার আছে তোর কাছে, স্ফেয়ারের ক্ষেত্রে জিরো থেকে ইনফিনিট রেঞ্জ ওর রেডিয়াস ভাব। নিউ রেডিয়াসের একটা স্ফেয়ার থাকে, সাপোজ একটা নিউ রেডিয়াসের স্ফেয়ার আছে যেটা জিরো থেকে ইনফিনিট রেঞ্জ অব্দি ওর রেডিয়াস আছে। তার মানে কি আছে, একটা স্ফেয়ার চারটে কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড, ফোর্থ কোঅর্ডিনেট মিলে আছে। এবার আমরা এখানে কি পড়তেছি, ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ পড়তেছি। ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ দুটোই কি হচ্ছে পজিটিভ, তো এগুলা তো আর নেগেটিভ হয় না। তাহলে পজিটিভ হলে কি হয়, শুধুমাত্র পজিটিভ কোঅর্ডিনেট নেব আমরা। এবার তোরা বলতো যে ফোর্থ কোঅর্ডিনেট পড়াশোনা করছিস, এই ফোর্থ কোঅর্ডিনেট যখন পড়াশোনা করছিস, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, এইখানে এটাই কি থাকে প্লাস প্লাস, আর এটাই কি থাকে হচ্ছে, এটা এক্স ছিল, এটা হচ্ছে ওয়াই ছিল, এটা কি ছিল মাইনাস প্লাস, এটা কি ছিল মাইনাস মাইনাস, আর এটাই কি ছিল হচ্ছে প্লাস মাইনাস। এটাই পড়ছিস না? অর্থাৎ যদি তোরা এনার্জি দেখিস, এনার্জি শুধুমাত্র পজিটিভ নেবি, তাহলে কোন কোঅর্ডিনেট নেবি? শুধুমাত্র পজিটিভ কোঅর্ডিনেট। পজিটিভ পজিটিভ একটাই কোঅর্ডিনেট আছে, সেটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে যে স্ফিয়ারটা পাইলি, সেই স্ফিয়ারটা তো চারটা কোঅর্ডিনেট মিলেই আছে, যার রেডিয়াস কত, ইনফিনিট রেডিয়াস ছিল, জিরো থেকে ইনফিনিট, নিউ রেডিয়াসের একটা হচ্ছে স্ফিয়ার। তাহলে সেই স্ফিয়ারের মধ্যে চারটা পার্ট মিলে অ্যান্সার এইটা আসলো। কিন্তু চারটা পার্টের মধ্যে শুধুমাত্র পজিটিভ কোথায় আছে, ফার্স্ট পার্টে আছে। তার মানে একটা পার্টের জন্য করব কি করব, 4 দ্বারা ডিভাইডেড করে দেবো। এটা চারটা পার্টের জন্য আছে, আমাদের পজিটিভ অরিজিনাল অ্যান্সার কি শুধুমাত্র একটা পার্টের জন্য পাবো, তাহলে 4 দ্বারা ডিভাইডেড করে দেবো। ওকে, সো টোটাল ইমিসিভ পাওয়ার, সো টোটাল এমিসিভ পাওয়ার E equal to U by 4, that is 8 pi by 4 c cube h cube k to the power 4 t to the power 4 into pi to the power 4 by 15. সো এটা গেল E equal to কাটবে তাহলে 2, তাহলে হচ্ছে 2 pi to the power 5 k to the power 4 by 15 c cube h cube t to the power 4। তাহলে এটাকে একটা কনস্ট্যান্ট লিখতে পারি, কনস্ট্যান্ট সিগমা ইনটু t to the power 4, ওয়্যার সিগমা ইকুয়াল টু হচ্ছে 2 পাই টু দি পাওয়ার 5 k টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 15 c কিউব h কিউব। এটা হচ্ছে স্টিফেন্স ল। আর এইটাকে কি বলি, স্টিফেন কনস্ট্যান্ট। স্টিফেন কনস্ট্যান্ট যদি বের করতে চাস, 2 এর ভ্যালু জানিস, পাই এর ভ্যালু জানিস, কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, এটার ভ্যালু জানিস 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস। ওকে, তারপরে হচ্ছে 15, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, তারপর প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু জানিস, সবকিছুর ভ্যালু পুট করে দিবি, বাস অ্যানসার পাওয়া যাবে। ওকে, সো এখান থেকে বের করে নিতে পারিস। তাহলে হুইচ ইজ স্টিফেন্স ল, স্টিফেন্স ল। তাহলে প্লাঙ্কসের ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা থেকে, ল থেকে আমরা স্টিফেন্স লকেও প্রুভ করে দিলাম। দ্যাট ইজ টোটাল এনার্জি কি করতেছে, টোটাল এনার্জি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। এটাই লিখছিলাম, এটাও প্রুভ হয়ে গেল। কত কিউট, স্মাইল কর। এত সুন্দর একটা অ্যান্সার পাইলি, স্মাইল কর, এমন করে বসে থাক। শুয়ে পড়ছিস তো, বসার কথা কি বলতেছি, ভালো করে বস। কি পাগল, কি করতেছিস তুই? এটা শোনাবাদ দিয়ে লিখতেছিলি, আমি একটু এইদিকে তোর দিকে দেখতেছিলাম জন্য এমন করলি। আমি কি বলছি, যখন করাচ্ছি তখন বুঝতে বললি নাই, বোঝ একবার, তারপরে রিকল কর, তারপরে লেখা শুরু করছিস। লেখ, পরীক্ষার দিন আবার ভুলে যাবি। একবার ভালো করে যদি বুঝে নিস, তারপরে চল একবার লেখিস, তারপর পরীক্ষার দিন এমনি মনে থাকবে। এখন যে 5 মিনিট বাসারি, সেই 5 মিনিট তো ইনস্টাগ্রামে রিলসে করবি, ইউটিউবে শর্টসেই দেখবি, তাহলে কি লাভ হবে? সেই টাইম 5 মিনিট অন্য কোথাও কাজে লাগাচ্ছিস, তাহলে কিন্তু ভালো। আর কাজে না লাগাইলে ভালো করে দেখ আগে। ওকে, এইটাকে কি বলি, স্টিফেন্স কনস্ট্যান্ট। ওকে, স্টিফেন্স কনস্ট্যান্ট। স্টিফেন কনস্ট্যান্টের ভ্যালু এখান থেকে বের করতে পারবি। এটার ভ্যালু কত বের হয়, এটা অলরেডি আমি তোদের লেখায় দিছি। ওকে,
তাহলে স্টিফেন কনস্ট্যান্টের ভ্যালু এখান থেকে বের করে নিবি। তারপরে আসি কেস 4। আর একটা আমরা পড়াশোনা করছিলাম কেস, যেটা হচ্ছে ওয়ান্স ডিসপ্লেসমেন্ট ল, দ্যাট ইজ ল্যামডা এম কেটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওয়ান্স ডিসপ্লেসমেন্ট এটা পড়ছিস না, ল্যামডা এম টি ইকুয়াল টু কত ছিল, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের নাম কি দিয়েছিলাম, বি, যেটার ভ্যালু লিখছিলাম 2.8 ইন্টু 10⁻³ মিটার ইন্টু কেলভিন লিখছিলাম না। ওকে, সো এটা এবার প্রুফ করব। তার আগে তোদের একবার বোঝাই নেই ল্যামডা এমটা কি ছিল, জান এটা ছিল ল্যামডা এম, তাই তো, যে প্লাঙ্কসের ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ এমন ছিল, টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচার এটা একটা T1 টেম্পারেচার, এটা একটা T2 টেম্পারেচার, এটা হচ্ছে পিক ভ্যালু। এই যে পিক ভ্যালুতে যে ইয়েটা থাকে এটাকে ল্যামডা এম বলতাম। পিক ভ্যালুতে যে ওয়েভলেন্থটা থাকে তাকে আমরা কি বলতাম, ল্যামডা এম। দ্যাট ইজ ল্যামডা এম টি ইকুয়াল টু 0 মানে কি, ল্যামডা এম টি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, এটার মানে হচ্ছে এই যে এনার্জি ডেনসিটির যে পিক ভ্যালুটা আছে সেই পিক ভ্যালুর করসপন্ডিং যে ল্যামডাটা আছে, ওয়েভলেন্থটা আছে, সেই ওয়েভলেন্থ এবং ওর যে টেম্পারেচারটা আছে সেই দুটার প্রোডাক্ট কত হচ্ছে একটা কনস্ট্যান্ট দেবে, তাই তো। আবার বলতেছি ভালো করে শোন, এটার মানে কি ছিল, এই যে এনার্জি ডেনসিটির পিক ভ্যালু দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু আছে তার করসপন্ডিং যে ওয়েভলেন্থটা আছে ওয়েভলেন্থের সঙ্গে ওটার করসপন্ডিং টেম্পারেচারের প্রোডাক্ট সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। অর্থাৎ এইখানে এই ফর্মুলাটা আমাদের ক্যালকুলেশন করার জন্য কি করতে লাগবে, ফর্মুলাটা ক্যালকুলেশন করার জন্য বা ফর্মুলাটা বের করার জন্য আমাদের কি করতে লাগবে, যে এনার্জি ডেনসিটির যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে লাগবে। ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কি বের করতে লাগবে, ম্যাক্সিমাম ভ্যালুর করসপন্ডিং ল্যামডার ভ্যালু বের করতে লাগবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই যে এনার্জি ডেনসিটি আছে এর ম্যাক্সিমাম ভ্যালুর করসপন্ডিং ল্যামডা এমটার ভ্যালু ক্যালকুলেট করা। আর আমরা জানি কোনো কিছুর ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে লাগে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করতে লাগে। সো আমাদের এখনকার টার্গেট যেটা দাঁড়াবে, এই যে এনার্জি ডেনসিটি আছে এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করব, 0 করার পর ওর করসপন্ডিং ল্যামডা বের করব এবং ল্যামডা বের করার পর দেখাবো ল্যামডা এবং ওর করসপন্ডিং টেম্পারেচার যে প্রোডাক্ট দুটার গুণফল সবসময় একটা কি দিবে, হচ্ছে কনস্ট্যান্ট দেবে। ওই কনস্ট্যান্টটাকে কি বলি আমরা, হচ্ছে ওয়াইন্স কনস্ট্যান্ট, যেটার ভ্যালু বললাম অলরেডি লেখাই ছিল। সো সিম্পল জিনিস, আমাদের কি করতে লাগবে, প্রথমে যে এনার্জি ডেনসিটি আছে সেটাকে লিখে ওটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করতে লাগবে এবং ওইখান থেকে ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করতে লাগবে। চল এটাও ক্যালকুলেশন করে দিই, তোদের না খালি বুঝতে লাগবে যে কি জিনিসটা করতে যাচ্ছিস, তাহলে ক্যালকুলেশন এমনি হয়ে যাবে। এবার ইউ ইকুয়াল টু, আমি এইটার সময় না একটা জিনিসও বলি তোদের, হয়তো আমি তোদের ব্যাচে বলি নাই বা অন্য ব্যাচে বলছি, আমাদের না তোদের যে স্যার অন্যান্য স্যাররা পড়াবে কলেজে টলেজে পড়তেছিস বা যেখানে টিউশন পড়িস তোরা ইন জেনারেল, দেখবি যে সবাই আগে কি বলে বলতো, ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা করে, ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্টটা করে নেয়, ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট করে ওটার থেকে ডেফিনেশন লেখে। এটা ফিজিক্স পড়ার না একদম ভুল একটা প্রসেস। ফিজিক্স আসে কেমন করে, তোদের আমি ফিজিক্স শেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা কর। ফিজিক্স আসেই প্রথমে হচ্ছে কনসেপ্ট আসে, কারণ ফিজিক্স মানে কি, নেচারে যা কিছু ঘটে যাচ্ছে সেই ন্যাচারাল ফিনোমেনাকে এক্সপ্লেন করার জিনিসটাই তো ফিজিক্স। এবার নেচারে তো প্রথমে একটা কোনো জিনিস ঘটে, অর্থাৎ কনসেপ্টটা ঘটে, ওটা আমরা দেখি, অবজার্ভ করি, অবজার্ভ করে ওর থেকে একটা কনসেপ্ট ক্রিয়েট করার চেষ্টা করি। ওই কনসেপ্টটাকে এবার কি করব, আমরা এক্সপ্লেন করব। এক্সপ্লেন করতে গিয়ে আমাদের এক্সপ্লেনের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের ম্যাথ বা ক্যালকুলেশন কাজে লাগে, যে আমি ওটা এক্সপ্লেন করতে যাচ্ছি ওর জন্য বিভিন্ন টার্মগুলো জানতে লাগে, ওটা আমরা বিভিন্ন কিছু ক্যালকুলেশন করি। সো প্রথমে কনসেপ্ট আসে, ডেফিনেশন আসে, তারপরে ধীরে ধীরে ক্যালকুলেশন আসে। বাট তোদের ক্ষেত্রে দেখবি বেশিরভাগ স্যাররা তোদের যেটা করাবে প্রথমেই কি লেখায়, ডেফিনেশন লেখায় দেয়, ডেফিনেশন লেখায় ওটার রাশিমালা লেখায় দেয়, ঠিক আছে, এক্সপ্রেশন লেখায় দেয়, এক্সপ্রেশন লেখায় দিয়ে তারপরে ওটার ম্যাথামেটিক্যাল করে, তারপরে একটু বোঝায় দেয়, বলে এটা এমন জিনিস, এটা এমন জিনিস, এটা এমন জিনিস। এমন করে ফিজিক্স পড়া যায় না। ফিজিক্স বোঝার চেষ্টা কর, ফিজিক্স ন্যাচারাল জিনিস থেকে আসে, তার জন্য কনসেপ্টটা বোঝা। আমি কোয়ান্টাম মেকানিক্সে কি বলছিলাম, কোয়ান্টাম মেকানিক্সে একদম বেসিক জিনিস থেকে শুরু করছিলাম, তারপরে ওই বেসিক থেকে ধীরে 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 টেনে টেনে তোদের একটা কোয়ান্টা শব্দতে নিয়ে আসলাম। সেই কোয়ান্টা শব্দটাকে এক্সপ্লেন করতে করতে ধীরে ধীরে ওটাকে এক্সপ্লেন করে সাজানোর জন্য আমাদের ধীরে ধীরে ম্যাথ গুলা করতে লাগতেছে। প্রথমে কনসেপ্ট তোদের দিয়ে দিছি,
যে প্রথম কনসেপ্ট কি ছিল, ব্ল্যাক বডি কার্ভ পাইছিলাম, এক্সপেরিমেন্টাল কার্ভ পাইছিলাম, সেটাকে এক্সপ্লেন করবো, ওইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার ওই কনসেপ্টকে এক্সপ্লেন করতে গিয়ে আমাদের ব্যাকবোন হিসেবে কাজে লাগতেছে হচ্ছে, বাই প্রোডাক্ট হিসেবে কাজে লাগতেছে আমাদের ম্যাথটাকে, ক্যালকুলেশনটাকে। তো ক্যালকুলেশন করবো ইম্পর্টেন্ট, বাট ফিজিক্স যদি বুঝতে চাস এমন করে ফিজিক্স পড়তে লাগে, উল্টো পাশ থেকে পড়ে পড়ে তোদের মাথাটা নষ্ট করায় দেয়। মজা তো এইখানেই না, কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য আমাদের ম্যাথ দরকার পড়তেছে। অর্থাৎ আমরা প্রথমে কনসেপ্ট শিখে নিছি সবকিছু। তোরা অনেকে ভাবতে পারিস যে আমি যখন প্রপার্টিস গুলো লেখাচ্ছিলাম, ব্ল্যাকবোর্ডের প্রপার্টিস, ওইখানে তো আমি ওয়াইসগুলো সবকিছু লেখা দিতে পারতাম। অনেকে ভাবতে পারিস না, বাট তখন তো ওয়াইসগুলো জানি না আমরা। আমরা তখন জাস্ট কি করছিলাম, একটা কার্ভ জানি, কার্ভের প্রপার্টিস গুলো লিখছিলাম জাস্ট আমরা। কার্ভটা দেখে দেখে আমি প্রপার্টিস লিখছিলাম। আমিও তো লিখি নাই, তোরা কার্ভটা দেখে নিজেরাই বলতেছিলি, বলে স্যার এটা হবে, কার্ভটা কন্টিনিউয়াস হবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, পিক ভ্যালুতে এমন করে পিক ভ্যালুগুলো হচ্ছে লোয়ার ওয়েভলেন্থের জন্য শিফট করতেছে লোয়ার টেম্পারেচারে, এরিয়া আন্ডার দ্য কার্ভ ইকুয়াল টু কি আছে, সবসময় টেম্পারেচারের সাথে সাথে ইনক্রিজ করতেছে। জাস্ট এগুলোই তো ছিল না, ওইখানে ডিটেলসে কি পড়াবো, ওইখানে কনসেপ্ট ছিল। এবার ওই কনসেপ্টকে আমরা এক্সপ্লেন করার জন্য এখন ব্ল্যাকবোর্ডে রেডিয়েশন থেকে ধীরে 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 ওগুলো হচ্ছে ম্যাথ দ্বারা ডিরাইভ করতেছি। এটি হচ্ছে ফিজিক্সের কেমন করে পড়ে স্ট্যান্ডার্ড বস, এটাই হচ্ছে তোদের ফিজিক্সের কন্টেন্টের স্ট্যান্ডার্ড। অর্থাৎ তোদের একদম কেমন করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে আসতে লাগে। কোয়ান্টাম মেকানিক্স দেখছিস তো, কত আমরা একটা স্মল ছোট্ট একটা জিনিস থেকে শুরু করছিলাম, সেই আপেল পড়া থেকে স্টার্ট করছিলাম, আজ তোদের কোয়ান্টামের কোথায় নিয়ে আসলাম ধীরে ধীরে। এবার দেখ কোয়ান্টামের কোথায় আমরা যাব। তোদের একটা জিনিস বলছিলাম না, কোয়ান্টামের যখন ওভারভিউ দিতেছিলাম, যে রেডিয়েশন তো আমাদের ব্রিজটা, তারপরে ধীরে ধীরে কোয়ান্টাম কেমন করে যাবে, ওই যে অ্যাসোসিয়েটেড আমাদের লিনিয়ার ভেক্টর স্পেস, ওয়েভ ভেক্টর, গ্রুপ 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 অফ ওয়েভ, ধীরে ধীরে ওইখান থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন অবধি কেমন করে যাবো, যে ওয়েভ ফাংশনের মধ্যে যে সমস্ত কিছু ইনফরমেশন থাকে সেটা কেমন করে থাকে, এত সুন্দর সুন্দর লেকচার আসবে কনসেপচুয়াল, তোরা মজা পাওয়া যাবে। ওকে, আর যদি এমন মজা করে ফিজিক্স পড়তে চাস তাহলে অবশ্যই অবশ্যই তোরা অন্য অন্য টপিকগুলো, সব টপিক তো ইউটিউবে দেওয়া পসিবল না, তাহলে তোরা কি করতে পারিস, কিন্তু ফিজিক্সের পেইড বেসে আসতে পারিস, এমনই ইন্টারেস্টিং ভাবে ওখানে আমরা পড়াশোনা করি। ওকে, সো এবার আসি, যেটা আমরা এখন টার্গেট ছিল সেটা হচ্ছে ওয়াইন্স ল, তাই তো? তাহলে ওয়াইন্স লর ক্ষেত্রে আমরা কি দেখলাম, উই হ্যাভ ইউ ল্যামডা ডি ল্যামডা। ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল কি ছিল, ল্যামডা টি ল্যামডা এম টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো তাহলে ল্যামডার রেসপেক্টে পড়তেছি, তার জন্য ল্যামডাতেই আমরা দিয়ে পড়াশোনা করি। ল্যামডার এক্সপ্রেশন কি ছিল, 8 পাই AC বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার AC বাই ল্যামডা কেটি মাইনাস 1, এটাই ছিল তো ল্যামডা। তাহলে ফর এটাকে কিছু একটা নাম দিয়ে দিই, সাপোজ কিছু একটা নামই আমি দিয়ে দিতেছি, সাপোজ এস নাম দিয়ে দিলাম। ওকে, ওটা বারবার ডেরিভেটিভ করতে লাগবে তো। তাহলে ফর ম্যাক্সিমাম ভ্যালু আর ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ এনার্জি ডেন্সিটি, কারণটা আমাদের পিক ভ্যালুর করসপন্ডিং ল্যামডা বের করতে লাগবে। ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ এনার্জি ডেন্সিটি ডিএস বাই ডি ল্যামডা ইকুয়াল টু কত হবে, 0 হবে, কারণটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অলওয়েজ 0 হইতে লাগবে। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি 0 করি তাহলে কি পাচ্ছে দেখ, তোরা এস এর জায়গায় যে কোনো নাম দিতে পারিস। ওকে, বারবার ওই জিনিসটা অত বড় জিনিস লিখতে লাগবে, তার জন্য আমি একটা নামই দিলাম। সো এটাকে যদি লিখি তাহলে আমরা এমন করে পাচ্ছি ডি বাই ডি ল্যামডা 8 পাই AC বাই ল্যামডা টু দি পাওয়ার 5 1 বাই ই টু দি পাওয়ার AC বাই ল্যামডা কেটি মাইনাস 1, এটা ইকুয়াল টু ডেরিভেটিভ। তাহলে 8 পাই AC, এটা হচ্ছে কনস্ট্যান্ট 8 পাই AC। এবার প্রথমে ল্যামডা টু দি পাওয়ার 5 কে ঠিক রাখলাম, এবার এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে আসবে AC বাই ল্যামডা কেটি মাইনাস 1, তা হচ্ছে 2 স্কোয়ার, কারণটা উপরে গেলে -1 আবার 2 আসলো, তারপরে ই টু দি পাওয়ার AC বাই ল্যামডা কেটি আসবে, মাইনাস একটা আসবে, আর একটাকে আসবে পরে আবার এইটার জন্য একটা আসবে, কারণটা তাহলে এটা কত হবে AC বাই ল্যামডা নিচে আছে, তাহলে ল্যামডা নিচে থাকার জন্য আসবে হচ্ছে কেটি মাইনাস ইন্টু ল্যামডা স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ল্যামডা স্কোয়ার আর হচ্ছে মাইনাস, তারপরে এবার কি করবো প্লাস, এবার এই জিনিসটাকে ঠিক রাখবো, এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে -5, তাহলে হচ্ছে 5 গেল ল্যামডা টু দি পাওয়ার 6, আর এটাকে তো এবার ঠিক রাখছি, তাহলে ই টু দি পাওয়ার AC বাই ল্যামডা কেটি মাইনাস 1,
একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করে দিলাম, তাই তো। তারপরে হচ্ছে 8/AC এদিকে গেলে 0 হয়ে গেল, আউট। সো এখান থেকে আমরা কমন নিতে পারি, কি কি কমন যায় একবার সাজায় লিখতেছি, তারপরে কমন নিই। তাহলে কমন নিলে আসলে এখান থেকে আসবে হচ্ছে 1/λ টু দি পাওয়ার 5, lambda to the power 5 minus a plus lambda to the power 5 hc by lambda square kt e to the power hc by lambda kt by e to the power hc by lambda kt minus 1 the square minus 5 by lambda to the power 6 আর হচ্ছে 1 by e to the power hc by lambda kt minus 1 equal to 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে hc by lambda to the power 7 kt e to the power hc by lambda kt by e to the power hc by lambda kt minus 1 the square equal to 5 by lambda to the power 6 1 by e to the power hc by lambda kt minus 1। তাহলে এটা কত হচ্ছে lambda to the power 6, এটা হচ্ছে কাটলো, একটা ল্যামডা পড়ে থাকবে, এইখান থেকে একটার সঙ্গে এটার একটা কাটলো। সো এখান থেকে আমরা পাচ্ছি hc বাই kt, আর একটা ল্যামডা আছে অবভিয়াসলি, e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt বাই e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt মাইনাস 1 ইনটু হচ্ছে 5। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা hc বাই kt ইকুয়াল টু ইন্টু 1 বাই, এটা এখানে ডিভাইড করে দিলাম, তাহলে 1 মাইনাস ডিভাইড করে দিলে প্রথমটা 1 হলো, এটা উঁচু ই টু দি পাওয়ার মাইনাস hc বাই ল্যামডা kt ইকুয়াল টু হচ্ছে 5 ল্যামডা। তাহলে দেখ, ইফ ল্যামডা কেটির ভ্যালু অনেক বেশি হয়, ওকে, তাহলে ইফ কি হচ্ছে, দেখ ল্যামডা কেটির ভ্যালু ল্যামডা কেটি লেস দেন ইকুয়াল টু এসসি, তার মানে দ্যাট ইজ ল্যামডা কেট এসসি বাই ল্যামডা কেটি। তাহলে দেখ এখানে কি আছে, একটা মাইনাস আছে, এটার ভ্যালু কি হচ্ছে একের থেকে অনেক বেশি হচ্ছে, মাইনাস মানে কি হচ্ছে এটা একের থেকে অনেক কম হচ্ছে, তাহলে 1 থেকে এটাকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। সো কি করতে পারি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এসসি বাই ল্যামডা কেটি নিয়ারলি ইকুয়াল টু কত লিখতে পারি, 1 লিখতে পারি। কারণটা ভালো করে দেখ, এই টার্মটা কি হচ্ছে একের থেকে অনেক ছোট হচ্ছে, তার মানে দ্যাট ইজ, এখানে আমি লিখেই দিতেছি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস এসসি বাই ল্যামডা কেটি ভেরি ভেরি লেস দেন কত হচ্ছে 1, ভেরি ভেরি লেস দেন 1 হলে এটাকে কি করতে হবে, 1 থেকে প্রায় নেগলেক্ট করতে পারি, তাহলে 1 এর সমান আসবে। সো এখান থেকে কি বলতে পারি, এসসি বাই কেটি, এটা মানে কত গেল, 1 গেল, ইকুয়াল টু 5 ল্যামডা। সো এখান থেকে বলতে পারি এটা কিসের জন্য আসলো, ম্যাক্সিমাম ল্যামডাতে আসলো, তাহলে এখান থেকে বলতে পারি ল্যামডা ম্যাক্স ইন্টু বা ল্যামডা এম দিয়েই লিখছিলাম আগে, ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে এইচসি বাই হচ্ছে 5k। তাহলে এখান থেকে আসলো ল্যামডা এম টি ইকুয়াল টু হচ্ছে বি, হুইচ ইজ ওয়াইস ডিসপ্লেসমেন্ট ল, where b equal to constant hc বাই হচ্ছে 5k। এইচ একটা আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, এইচ এর ভ্যালু হচ্ছে কত হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, লাইট 34, লাইটের ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ওকে, বাই 5 ইন্টু এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এগুলো যদি ক্যালকুলেশন করিস, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 2.88
ইন্টু 10⁻³ আর এটার ইউনিট কত আসে মিটার ইন্টু কেলভিন। তার মিটার ইন্টু কেলভিন। একটা জিনিস দেখতে পাচ্ছিস যে বি এর ভ্যালু তো এটাই ছিল 2.89 এমন কিছু লেখাইছিলাম, তাহলে 2.88 ইন্টু 10⁻³ এটাই আসলো। সো তোদের আমি ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ থেকে সবকিছু ক্যালকুলেশন করে দিছি, মানে ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভকে এক্সপ্লেন করার জন্য যত কিছু লাগছিল আমি প্ল্যাঙ্কস ল থেকে সবকিছু এক্সপ্লেন করছি। প্ল্যাঙ্কস ল থেকে আমি ওয়াইন্স ল, লোয়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে ওয়াইন্স ল করছি, হায়ার ওয়েভলেন্থের ক্ষেত্রে র্যালেন্স ল দেখাই দিছি, তারপরে স্টিফেন্স ল দেখাই দিছি, তারপরে কি দেখাইছি তোদের হচ্ছে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল দেখাই দিছি। এবং আর কয়টা, এগুলোই তো প্রপার্টিস লিখছি, আর কয়টা প্রপার্টিস কি ছিল যে কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস তো হবেই, কারণটা ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে, যাদের ডেরিভেটিভ জিরো হচ্ছে ও তো কন্টিনিউয়াস, কারণটা কন্টিনিউয়াস ফাংশনেরই ডেরিভেটিভ হয়, এক্সিস্ট করে, তাহলে কন্টিনিউয়াস হবে। আর একটা কি ছিল টেম্পারেচার ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্ট টেম্পারেচারের জন্য এনার্জি ভ্যালু ডিফারেন্ট হয়। প্ল্যাঙ্কস ল তো তাই বলে, প্ল্যাঙ্কস ল কি বললো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে আলাদা আলাদা টেম্পারেচার রেটের এনার্জি ডেনসিটি আলাদা হবে। তার মানে যত কিছু ছিল সবকিছু এক্সপ্লেন করে দিছি। ওকে, কন্টিনিউয়াস কার্ভ টি ভ্যালু ডিফারেন্টের জন্য ডিফারেন্ট হয়, তারপরে হচ্ছে স্টিফেন্স ল এডি আন্ডার দ্য কার্ভ ডিফারেন্টের জন্য ডিফারেন্ট হয়, পিক ভ্যালু আলাদা হয়, পিক ভ্যালুর সঙ্গে স্টিফেন্স ল, তারপরে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, র্যালেন্স ল, সবকিছু র্যালেন্স ল, ওয়াইন্স ল সবকিছু এক্সপ্লেন করে দিছি। ওকে, মজা পাইছিস? তো প্ল্যাঙ্কসের এই যে হাইপোথিসিস ছিল এবং ওর করসপন্ডিং যে প্ল্যাঙ্কসের রেডিয়েশন ল আসলো, কতটা ইন্টারেস্টিং জিনিস দেখছিস, একটা ল সবকিছুকে অ্যাকুরেট ভাবে এক্সপ্লেন করে দিল। ক্লিয়ার হচ্ছে? সো আমরা যদি ভালো করে পড়তে চাই না একটা থেকে কত কি করতে পারে। তো অ্যাজাম্পশন গুলা বুঝছি যে কে কেমন করে অ্যাজাম্পশন গুলা ধরলো, তার উপর তার রেসপেক্টে আমাদের কিন্তু সব ফর্মুলা গুলো তৈরি হলো, যেখানে এ এইটুক ও এইটুক ও এইটুক করে কি করছিল, প্রুভ করছিল, প্ল্যাঙ্কস এসে সবাইকে সবভাবে প্রুভ করে দিল। সো প্ল্যাঙ্কসের হাইপোথিসিস থেকে যে প্ল্যাঙ্কসের রেডিয়েশন ল পাইলাম, সেই রেডিয়েশন ল কি করতে পারে, ব্ল্যাক বডির এক্সপেরিমেন্টাল কার্ভকে কমপ্লিটলি এক্সপ্লেন করতে পারলো। ক্লিয়ার আছে? সো এবার হচ্ছে এইখান থেকেই আমাদের কোয়ান্টাম মেকানিক্সের শুরুয়াত হলো। দ্যাট ইজ প্ল্যাঙ্কস কি এমন ধরছিল, প্ল্যাঙ্কস তো র্যালেন্স ল এর জিনিসটাই ধরছিল। দ্যাট ইজ র্যালেন্স কি বলছিল, একটা ইনক্লোজারকে আমরা হিট দিলে, ইনক্লোজারকে হিট দেওয়ার সঙ্গে সঙ্গে ওটার মধ্যে যে অ্যাটমস গুলো আসবে, অ্যাটমস গুলো ভাইব্রেশন হওয়া শুরু করবে। এর ভাইব্রেশনটা কি হবে, সিম্পল হারমোনিক মোশনের মতো ভাইব্রেট করবে এবং ওর থেকে কি হবে, হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হবে, যাকে আমরা রেডিয়েশন বলি। এই রেডিয়েশনটার যে এনার্জি, সেই এনার্জিটা কি হবে, হচ্ছে কোয়ান্টাইজড হবে। এই যে কোয়ান্টাইজ কটাটা যোগ করলো, এটাই কে করলো, প্ল্যাঙ্ক যোগ করলো। অর্থাৎ এখন থেকে আমরা যখনই পড়াশোনা করব সেটা এনার্জিকে কোয়ান্টাইজ ধরবো, নাকি এনার্জিকে কন্টিনিউয়াস ধরবো। এনার্জি কন্টিনিউয়াস হয় না, এনার্জি ডিসক্রিট হয় বা কোয়ান্টাইজড হয়। এই কোয়ান্টাইজ কথাটা মানে হচ্ছে স্মল স্মল এনার্জি প্যাকেট, যেগুলাকে আমরা ফোটন বলি, বা কোয়ান্টা অফ এনার্জি। এখান থেকেই নাম আসলো কোয়ান্টাম মেকানিক্স। সো এখান থেকে আমাদের কি হচ্ছে, কোয়ান্টাম মেকানিক্সের জার্নি শুরু হবে। এরপরের দিন থেকে আমরা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, এগুলো সম্বন্ধে জানার চেষ্টা করব। ওয়েভ ফাংশন, তারপরে ওয়েভ ইকুয়েশন কেমন কেমন হবে, ধীরে 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 আমরা এইদিকে প্রোগ্রেস করব। সো আমাদের ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যাওয়ার জন্য একটা স্মুথ রাস্তা তৈরি করে দিল এবং আমাদের বোঝাই দিল এতদিন অবধি যা কিছু রিলেজেন্স অবধি, দেখ ওয়াইন্স পড়ছি, রিলেজেন্স পড়ছি, ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করার জন্য ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের এনার্জিকে কন্টিনিউয়াস ধরে রিলেজেন্স অবধি আসছিল, কিন্তু কমপ্লিট এক্সপ্লেন করতে পারিনি। যখন এই রিলেজেন্সের জিনিসটাকে জাস্ট খালি কি নিয়ে নিল, প্ল্যাঙ্কস কোয়ান্টাইজ করে দিল, এনার্জি ডিসক্রিট করে দিল। ডিসক্রিট করে দিলে কি হলো, রেডিয়েশন লকে আমরা রেডিয়েশন যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভ, সেই ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভকে ইজিলি আমরা এক্সপ্লেন করতে পারলাম। সো ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে এনার্জি কোয়ান্টাইজড, এনার্জি ডিসক্রিট। এখান থেকে যে কোয়ান্টা আসলো, এখান থেকে কোয়ান্টাম মেকানিক্স আসবে। এই কোয়ান্টাম মেকানিক্স যাওয়ার সময় এই যে সময়কালটা চলতেছে ফিজিক্সের আবিষ্কারের 1900 খ্রিস্টাব্দের প্রথমার্ধে এবং 1800 খ্রিস্টাব্দের লাস্টের দিকে, এই সময়কালটায় আরো সুন্দর সুন্দর জিনিস আসলো। সেটা হচ্ছে আরো কোথায় গিয়ে আমরা কয়েকটা জায়গায় আটকা পড়ে যাই। যেমন ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করতে পারছিলাম না, তারপরে কম্পটন ইফেক্টকে ব্যাখ্যা করতে পারছিলাম না ক্লাসিক্যাল থিওরি দ্বারা। তখনই যেহেতু প্ল্যাঙ্কস এত সুন্দর একটা কথা বলে দিল, এনার্জি ডিসক্রিট হয়, এবং এনার্জি ডিসক্রিটকে ধরার পরেই ফটো ইলেকট্রিক কার্ভকেও এক্সপ্লেন করা সহজ হয়ে গেল। ওইখান থেকেই আইনস্টাইন স্যার আমাদের কি হলো, নোবেল পুরস্কার পেলো। তারপরে কম্পটন ইফেক্ট এক্সপ্লেন হলো। তো বিভিন্ন যে জিনিসগুলো আটকায় গেছিলাম আমরা, যে প্রপার্টিস গুলাকে, যে ফেনোমেনা গুলাকে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড দ্বারা এক্সপ্লেন করতে পারছিলাম না, এরপরে ধীরে ধীরে কোয়ান্টাম ওয়ার্ল্ডের এনার্জিকে ডিসক্রিট ধরে আমরা অনেকগুলা ফেনোমেনাকে একবারে ধীরে ধীরে
যেগুলো আটকায় ছিল ওগুলো এক্সপ্লেন করতে শুরু করলাম। সো এখান থেকেই কোয়ান্টামের জার্নি শুরু হলো। তো আমাদের এই ফেস ট্রানজিশনটা চলবে এখন কিছুদিন, ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট এগুলো জিনিস দেখবো, তারপরে একদম প্রপার কোয়ান্টাম মেকানিক্সে প্রবেশ করবো। ওকে, সো এমনই মজাদার উপায়ে আমরা কি করবো হচ্ছে ফিজিক্স পড়তেই থাকবো। আর একটা জিনিস মাথায় রাখি, সেটা তো লিখে নিবি। আর সব থেকে মজাদার জিনিস যেটা আমি তোদের বলি, তোরা যেইটা কোয়ান্টাম মেকানিক্স পড়বি না, এমন করে যদি ফিজিক্স পড়িস ইন্টারেস্টিং হবে এবং তোদের ওয়ার্ল্ডটাকে, কোয়ান্টাম ওয়ার্ল্ডটাকে ধীরে ধীরে চিনতে পারবি। আমরা তোদের বিএসসিতে যে কোয়ান্টাম মেকানিক্সটা পড়াবো আমি, সেই কোয়ান্টাম মেকানিক্সটা একদম বেসিক লেভেলের কোয়ান্টাম মেকানিক্স পড়বি তোরা। ওকে, একদম বেসিক লেভেলের কোয়ান্টাম মেকানিক্স পড়বি। এইখানের পরে এই যে আমরা পড়লাম, এই তোদের হিডিং ইন্ট্রোডাকশনের সময় কি বলে রাখছিলাম যে ডি ব্রগলি হাইপোথিসিস পড়বো, অর্থাৎ ওয়েভ ম্যাটার কি জিনিস, ম্যাটার ওয়েভ কি জিনিস, ওটা আমরা পড়াশোনা করবো। এরপরের দিন আমরা যেটা পড়বো, তো যাই হোক, আমরা এইখানে কোয়ান্টাম মেকানিক্সের একদম বেসিক কোয়ান্টাম মেকানিক্স পড়ি। আমরা একদম বেসিক কোয়ান্টাম মেকানিক্স পড়ি, বেসিক কোয়ান্টাম মেকানিক্সটা এখন আমরা পড়াশোনা করতেছি। ওকে, এই বেসিক কোয়ান্টাম মেকানিক্স থেকে তোরা যখন এমএসসি তে উঠবি, এটা হচ্ছে বিএসসি তে পড়বি তোরা, বিএসসি থেকে এমএসসি তে উঠবি, তখন হচ্ছে অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স পড়বি। অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স পড়বি, যেটা রিলেটিভিস্টিক এফেক্ট দ্বারা পড়বি। রিলেটিভিস্টিক যেটা হচ্ছে ডিরাক ডেল্টার টার্ম আসা শুরু করবে, ঠিক আছে, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। তারপরে যখন একটু বড় হবি, তখন তোরা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়বি। কোয়ান্টাম ফিল্ড থিওরি, এটা একটু পড়বি, মজাদার জিনিস। তারপরে তোরা কি পড়বি হচ্ছে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স পড়বি, কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স পড়বি। তারপরে কোয়ান্টাম ডাইনামিক্স পড়বি। তারপরে আসবে হচ্ছে কোয়ান্টামের স্ট্রিং থিওরি। এটা আশা করি সবাই এটার নাম শুনিস, ঠিক আছে, স্ট্রিং থিওরির নাম তো আশা করি সবাই শুনছিস। খুব ইন্টারেস্টিং জিনিস যে স্ট্রিং থিওরি পড়াশোনা করবি। ওকে, তারপরে স্ট্রিং থিওরি পড়বি। আমি বলে দিচ্ছি তোরা কোথায় কোথায় যাবি যদি ভালো করে পড়াশোনা করিস। স্ট্রিং থিওরি পড়বি, তারপরে পড়বি সুপার স্ট্রিং থিওরি পড়বি। ওকে, এই যে সুপার স্ট্রিং থিওরি আছে, এইখান থেকেই তোদের পিএইচডি যখন করবি হচ্ছে, পিএইচডি তে রিসার্চ স্টার্ট করবি, পিএইচডি রিসার্চ। ওকে, এই সুপার স্ট্রিং থিওরি। এর পরবর্তীতে তোরা এখনকার দিনে নাম শুনতেছিস কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম ট্রায়াঙ্গেল, ঠিক আছে, কোয়ান্টামের এত কিছু আছে। এখনকার দিনে সব থেকে হট টপিক তো কোয়ান্টাম, কারণ কোয়ান্টাম পৃথিবীর জগৎকে চেঞ্জ করে দেবে। এত সুপার ফাস্ট টেকনোলজিক্যাল একটা জগৎ নিয়ে আসবে কোয়ান্টাম মেকানিক্স। এই যে এখন থেকে, তারপরে ধীরে ধীরে তোরা কি করবি, এগুলা কোয়ান্টাম কম্পিটিশন, কোয়ান্টাম অনেক কিছু তোরা ধীরে ধীরে শেখা স্টার্ট করবি। তো কোয়ান্টাম মেকানিক্স তোদের লাইফকে অনেকভাবে চেঞ্জ করে দেবে যদি ভালো করে পড়াশোনা করিস, কনসেপচুয়ালি শেখার চেষ্টা করিস। পরীক্ষায় তো ভালো রেজাল্ট করবি, আমি তো ওইটুকু গ্যারান্টি দিলাম। এত প্রবলেম সলভ করাবো, যে কোনো আইআইটি জ্যামের জন্য এই কোর্সটা তো মেনলি আইআইটি জ্যামের জন্য, ঠিক আছে। অনার্সের কোর্স তো অনার্সেও এমন করে পড়াবো। ওকে, সেম জিনিস পেইড বেসে তোরা দেখবি, অনার্সেরও সেম পড়া। কিছু দূর যাওয়ার পর, অনেক দূরই ইন্ট্রোডাকশন তো সবার জন্যই সেম আছে, তারপর অনেক দূর যাওয়ার পর কোয়ান্টামের আরো একটু বেশি ডেরিভেশন থাকবে, আর আইআইটি জ্যামের জন্য একটু কম ডেরিভেশন, ওটা প্রবলেমসে বেশি ফোকাস করতে লাগবে। সো বাট এইটা যদি ঠিক করে পড়াশোনা করিস, আইআইটি জ্যামের জন্য মাথায় রাখি যে কোর্সটা করাচ্ছে এটা আইআইটি জ্যামের জন্য একটা পারফেক্ট বেস্ট কোর্স। ওকে, আমার পেইড বেসের কোর্সেই এটা। তো তোরা ওইখানে বেস্ট অনেক কোশ্চেন সলভ করাবো, তোরা একদম মজাদার উপায়ে কোশ্চেন সলভ করবে এবং ভালো করে তোদের এক্সাম ক্লিয়ার করবে। তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস, কোয়ান্টাম মেকানিক্স একটু বোঝ, একটু মজা না, একটু ফিল নিয়ে যে কোয়ান্টাম ওয়ার্ল্ডে একটা প্রবেশ করতেছিস। ওকে, চল আজকের লেকচার এতটুকুই। এমন যদি ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে ফিজিক্সের পেইড বেসে তোরা জয়েন করতে পারিস। আর ইম্পর্টেন্ট সব থেকে কথা আছে, এরপর দিন আমরা হচ্ছে ডিবুগলির হাইপোথিসিস পড়বো, যেটা থেকে আর হচ্ছে ম্যাটার ওয়েভ কি জিনিস এটা জানার চেষ্টা করবো। আরো ইন্টারেস্টিং কিছু জিনিস পড়বো এবং এরপর থেকে যেগুলো পরীক্ষা কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো সলভ করবো। আর যারা যারা পেইড বেসে জয়েন করতে চাস, যেখানে লাইভ ক্লাস হয় অ্যাপের মধ্যে এবং রেকর্ডেড লেকচারও পাওয়া যাবে লাইভের পরবর্তীতে, তারা 9064671865 এই মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোরা হচ্ছে ডিটেলস জানতে পারবি। ওকে, যে কোনো সেমিস্টার, যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিস তোরা জয়েন করতে পারিস এবং সঙ্গে সঙ্গে হচ্ছে আইআইটি জ্যামের ব্যাচে যাবে। চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার। আর লেকচারটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট টাটা।